উনি আমাকে বলতেছে, তুমি যদি কাজ করতে না চাও তুমি চলে যেতে পারো, তোমার এত টাকা দিতে হবে, দিয়ে তুমি চলে যাও। পরে আমি বললাম, স্যার হুম, আমি কাজ করতে পারবো না, আমি কিন্তু তা বলি নাই। আমাকে যদি হুম, একটা গার্মেন্টস একটা মেয়ে যতটুকু টার্গেট দেয়, আমাকে যদি বলা হয় যে এই কাজটা তুমি করো, হয়তো ফার্স্ট ডে আমি করতে পারবো না, কিন্তু আমি সেইটাও করতে পারবো, আমার মাঝে সেই কনফিডেন্স আছে। কাজ পারবো না আমি তা বলি নাই। আমি যেহেতু এই যেটা জব করতাম, ওইখানে একটা আন্টি ছিল, সে আন্টি আমাকে, আর স্যার আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, আমার পাসপোর্ট করা ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি স্কলারশিপটা অন্য কান্ট্রিতে যাবো, এটা আমার খুব ড্রিম ছিল অ্যাকচুয়ালি। তে মাশাআল্লাহ। তখন আমার পাসপোর্ট করা ছিল 2012-এ। তো হুম, তখন হুম, দেখা গেছে যে আমি যখন ওই ইপিজেটা থেকে জব বাদ দিছি, ওই আন্টিটা আমাকে একদিন কল করে বলল যে তোমার তো পাসপোর্ট করা আছে, এই জর্ডানে কমপ্লায়েন্সে ট্রেনার হিসেবে লোক নেবে, তুমি ইন্টারভিউ দিতে পারো। আর আমি যেহেতু ইপিজেটা জব করছি স্যার, আমি তো প্রথমে অ্যাকচুয়ালি কোয়ালিটিতে ঢুকছি, কিন্তু আমার প্রমোশন হয়ে গেছে ওই দিনে 1 মান্থ। মানে দেখা গেছে যে তারপরে আমি মানে যেহেতু আমি ইংলিশ বলতে পারি, ইংলিশ পড়তে পারি, লিখতে পারি, সো আর আমি তখন বলতেও পারতাম, কারণ আমার মাঝে জড়তাটা কাজ করতো না, কিরকম যে আমি বললাম ভুল হইলো, এটা আমার হুম, কাজ হুম। করতো না। এটা আমি শিখছিলাম যখন আমি ক্লাস 8-এ পড়ি আমার একটা টিচারের কাছ থেকে। যার কারণে আমি আচ্ছা, ওইখানে শ্রীলঙ্কান, ইউকের এক ম্যাম ছিল, ওনাদের সাথে আমি কাজ করছি, তো ওনাদের সাথে ইংলিশ কথা বলতে হইতো। তা আমি কথা বলতাম, তো ইংলিশটা আমার ভালো ছিল আর কি তখন থেকেই। হুম, হুম। আমি বলবো না যে সুপার ডুপার, বাট অ্যাজ ইউজুয়াল আই ক্যান, মানে আমি তখন কথা বলতে পারতাম। সো আমি ওকে, ওই এখান থেকে একজন আমার এটা এটা কোম্পানি কোন থেকে সাল, এইচআর কোন ম্যানেজার গুলো, সাল এটা? এইটা স্যার ছিল 2014। 14, ওকে। মানে আমি দুই আচ্ছা, হাজার বারো থেকে 14 পর্যন্ত আমি জব করছি আর কি পিজেডে। তো ওকে। 14-তে আমি কি করলাম, ওইখানে আমি ইন্টারভিউ দিলাম। ওই এখান থেকে আর কি লোক গেছে, এইচআর ম্যানেজার, সে ছিল ইন্ডিয়ান, আর সে ছিল কেরালা স্টেটের, মানে আমাদের কোম্পানির ওনারও অ্যাকচুয়ালি কেরালার। তো দেখা হুম, গেছে হুম। উনি আমার ইন্টারভিউ নিল, আমাকে আমার সিভি বা আদার্স কিছু কোশ্চেন করলো। পরে আমি ইন্টারভিউতে সিলেক্টেড হইলাম। তো আগে তো স্যার জানতাম না যে জবের ক্ষেত্রে নেগোসিয়েশন করা যায়, এখন কিন্তু নেগোসিয়েশন স্কিল জানি, সেলিং স্কিল জানি, কিন্তু আগে কিন্তু এই স্কিল গুলো ছিল না যে ওনার সাথে আমি স্যালারি নিয়ে নেগোসিয়েশন করব। যেতে হুম, পারছি এটাই অনেক মানে কি বলতাম যে অনেক খুশি লাগতো যে আমি যেতে পারছি হুম। এটাই। পরে ওইখান থেকে আমি সিলেক্টেড হয়ে উইদিন 1 মান্থ 20 ডেজ, মানে আমার ভিসা পাস মানে পাসপোর্ট জমা দিয়ে আসলাম। তো আমার বইসেল থেকে কল আসলো। তা আমার ফ্যামিলির থেকে তখন রাজি না। তা আমি, আমার আব্বা যেহেতু আচ্ছা, এডুকেটেড এবং আমি কি, আমি আমি একটু ওই পয়েন্টটাতে আচ্ছা স্যার। আসতেছিলাম যে ফ্যামিলিটা কিভাবে নিচ্ছিল, প্লাস আপনি এই সাহসটা কিভাবে সঞ্চয় করেছেন যে একটা একা মেয়ে আহ, জর্ডান গিয়ে চাকরি করবেন, মানে এই সাহসটা বা এই চিন্তাটা আপনার মধ্যে কিভাবে আসলো? অ্যাকচুয়ালি স্যার আমি যখন ওই যে বিজনেস শুরু করি, ওইখানে আমি কি করছিলাম, আমি কিছু টাকা লোন করে আমি ওইখানে ইনভেস্ট করছিলাম, মানে আমার ফ্যামিলির থেকে লোন করে দিয়েছিল আমাকে। তা আমি তখন রিয়েলাইজ করলাম বিজনেসের জন্য ক্যাপিটাল দরকার। আর যে ক্যাপিটালটা তখন আমার পক্ষে বিয়ার করা সম্ভব না, কারণ আমি জব করার পর কিছু ক্যাপিটাল ছিল, প্লাস ফ্যামিলির থেকে কিছু এনে আমি ওইখানে ইনভেস্ট করলাম। তো তখন দেখলাম যে আমার একটা ব্যাকআপ দেওয়া দরকার, আর এই অপরচুনিটিটা যখন আমি পাইলাম, আমি মনে করলাম যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ জানি, আর আমি আগে ঢাকায় পড়াশোনা করছি, আমি ভ্যারাইটিস ডিস্ট্রিক্টের লোকের সাথে মিশছি। আর যখন হুম। আমার ওই শ্রীলঙ্কান বস কাজ করতো, তখন কি হয়তো, আর আমার ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি স্যার একটা অনেক আগ্রহ ছিল, মানে আমি খুব আমি ইন্টারেস্টেড ছিলাম। আমি আমি যতদূর জানি আপনি 4টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। একটু আহ, কোন কোন ল্যাঙ্গুয়েজ বলেন তো? বাংলা, ইংলিশ তো বুঝলাম, এছাড়া? বাংলা, ইংলিশ, হিন্দি, মালয়ালম, আমি দেখা গেছে স্যার তামিল ফ্লুয়েন্টলি বলতে পারি না, কিন্তু আমি ওদের কথা বুঝতে পারি। আমি হাই হ্যালো ওকে, বলতে পারি, মানে যতটুকু রিকোয়ার্ড, প্লাস আরবিকটা হাফ। অ্যারাবিক, মাশাআল্লাহ, ভেরি গুড। সো তারপর কি হলো? বাসায় আর কেউ রাজি না? বাসার কেউ রাজি না। পরে আমার আব্বাকে হুম। আমি বললাম, যেহেতু আমার আব্বাকে আমি খুবই ভালোবাসি এবং কি আমার আব্বা খুবই সাপোর্ট দিচ্ছে আমাকে, আমি ভর্তি হওয়ার জন্য, বা আমার যখন যা মানে দরকার তখন ছিল। কি এরকম আপনাকে বলছিল না যে তোমার তো এখন বিয়ে করতে হবে, তুমি চলে গেলে তারপর বিয়ের কি হবে, এই সমস্যাগুলো কি হয়েছিল? স্যার বিয়ের সমস্যাটা হয়নি, কেন হয়নি, তখন আমার আপু মাস্টার করতেছিল, মানে আমার আপু হুম, তখন ওর জব হয়নি, মানে ও তো এখন জব করে বা ম্যারিড। তো ওরকে বিয়ে না দিয়ে তো আমাকে দিতে পারবে না। সো বিয়ের ওকে, জিনিসটা আমার উপর চাপটা আসে নাই তখন, কিন্তু আমার এই চাপটা আসছিল। আমার মা চাইতো যে আমি জব করি, গভর্নমেন্ট জব করি। এর মাঝে স্যার আমি একবার প্রাইমারি স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়িতে যাই ঢাকা থেকে। তখন আমি ওকে, বাইকে অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে আমি নিজে চালিয়ে না, মানে ব্যাক সাইড থেকে একটা বাইক এসে দেখা গেছে যে আমার ব্যাক সাইডে লাগার পর আমি প্রায় 17 ডেজ হসপিটালে ছিলাম। তখন থেকে ওকে। আর আমি তো চাকরি আমার পছন্দই ছিল না, আমার শুধু ক্যাপিটাল দরকার, যার কারণে দেখা গেছে যে আমি চাকরি করি যে আই নিড ক্যাপিটাল ফর মাই বিজনেস। দেন স্যার হুম, কি হলো,
তারপর থেকে আমার চাকরির প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছিল আর কি, যে আমি জবের জন্য ট্রাই করব না। পরে আর কি আমার আব্বাকে আমি বললাম যে আব্বা তাহলে আপনি আসেন বয়েসিলা থেকে। সবাই এরকমই বললো, যে আমি আর আমার কোনো রিলেটিভকে জানাই নাই, শুধু আমার আব্বা মা মানে আমার বাড়ির লোককেই জানাইছি। পর আমার আব্বাকে বয়েসিলে নিয়ে যাওয়ার পর তাকে দেখানোর পর সে এগ্রি হয়েছে যে ঠিক আছে ইউ ক্যান গো, মানে যাইতে পারি আমি, তাই বলছে। পরে আর কি স্যার আমি আসছি আর কি। আমার আব্বা আমাকে হেল্প করছে, আমার মাও হেল্প করছে। তা আমার আসার আগের দিন রাতে আমার মা বলছিল যাইতে হবে না। আমি বলছি সবকিছু হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব যে যাইতে হবে না। তো আমি খুবই রিয়ালাইজ করি। আর স্যার ছোটবেলা থেকে কত আমার কত লেখার অভ্যাস ছিল। কত টাকা লেগেছিল জর্ডান আসতে? অ্যাকচুয়ালি স্যার আমি তো ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি, সব কোম্পানি বেয়ার করছে আমার সবকিছু কোম্পানি আর কি। একটা আমার পাউন্ড লাগে টিকিট, নাই? আমার কোনো টাকা লাগে না, আমার শুধুমাত্র ওইখানে বয়েসিলের থেকে 10,000 টাকা আমাকে এই জামানত হিসেবে দিতে হয়েছিল। সেই টাকাটা যখন আমি ফার্স্ট টাইম ছুটিতে যাই, ওই যে হোটেল শেরাটন শাখায় সোনালী ব্যাংকে টাকাটা ছিল, আমি তুলে নিছি আর কি। ওই টাকাটা আমি আবার তুলে নিতে পারছি। সো Okay. আমার আদার্স কোনো টাকা লাগে নাই। কিন্তু স্যার এইখানে আসার পর হিউজ স্ট্রাগল করতে হয়েছে। সেই 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 গল্পটা একটু শুনতে যাচ্ছি। তার মানে আপনি 2014 সালেই জর্ডান যান, তাই তো? ইয়েস স্যার, 2014 সালের জুনের জুনে। 15th of June। আজকে প্রায় 7 বছর। 7 বছর ফিনিশ স্যার, 7 বছর 4 মাস। 4 মাস হয়ে অবশ্য গেছে। আমি ছুটিতে গেছি, আমি অনেকবার ছুটিতে গেছি, ওকে। করোনার কারণে যেতে পারছি না। ওকে, সো আপনার ওইখানকার স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাচ্ছি। স্যার আমি যখন এখানে আসলাম সেটা ছিল জুনের 16 তারিখে আমার জয়েন হলো, মানে 15 তারিখে আমার ফ্লাইট, রাত 3টার সময় আমি এখানে এসে পৌঁছাই। তো আমাদের কোম্পানি গাড়ি নিয়ে আসে। যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এই কোম্পানিটা গার্মেন্টস কোম্পানি, মানে আমাদের এই কোম্পানিটা জর্ডানের ভিতরে সবচেয়ে বড় কোম্পানি আমাদের ওকে। কোম্পানিটা। তো যখন আমি অ্যাকচুয়ালি গার্মেন্টস এ কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ট্রেনার হিসেবে আসি, কিরকম ট্রেনার, আপনার বাংলাদেশে যে মেয়েরা আসে ওরা কিন্তু নাম্বারিং করতে পারে না, ওরা 1 2 জানে না। এই কারণে কি হয়, গার্মেন্টস এ অনেক বেশি ডিফেক্ট হয়, যার কারণে ওদের ট্রেনিং করানোর জন্য আমাদের কোম্পানির মালিক কয়েকজন ট্রেনার রাখছে, বা স্কুল সিস্টেমে এদেরকে পড়াশোনা করানোর জন্য একটা অপরচুনিটি রাখছে। তো তখন কি ওকে। করছি, আমি যখন এখানে আসি, আসার পর আমি আসছি এই কাজে, আমাকে কি করছে, আমাকে একটা এইচআর এ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব দিছে। তো যখন আমাকে মানে এইচআর এ যেটা অফিস, বলেছে ওটা দেয় নাই? ওইটা দেয় নাই, এই কারণে দেয় নাই। স্যালারির পার্থক্য কেমন ছিল? স্যালারি পার্থক্য ছিল না স্যার, অ্যাকচুয়ালি আমাকে যা বলে নিয়ে আসছে ওই স্যালারিটাই আমাকে দিছে। কিন্তু কিন্তু কাজটা ভিন্ন ছিল? কিন্তু কাজটা ভিন্ন ছিল। কেমন তো ছিল তখন বাংলাদেশি টাকায় স্যালারি অ্যামাউন্ট? অ্যাকচুয়ালি স্যার এইখানে 250 জেডি ছিল, 250 জেডিতে 1 টাকা 120 টাকা হয় বাংলাদেশের। সো অ্যাপ্রক্সিমেট 27-30,000 এরকম ছিল আর কি, ওই তখনকার কথা। হ্যাঁ, ওকে, 2014 সালে। 2014 সালের। পরে এখানে কি হলো, আসার পর আমাকে দিল অফিসে। পরে আমি না করি না এই প্রথম অবস্থায় আসার পরেই, কিন্তু আমার ভালো লাগতো না। দেখা গেছে যে 2-3 মাস আমি কাজ করছি। কাজ করার পর আমার এখানে একটা ফ্রেন্ড হইলো, ও এইচআর এ জব করে, ও আমাকে বলল যে তুমি কি করো, স্যারের সাথে কথা বলো। তা আমি স্যার তখনই একটু সাহসী ছিলাম, আর আমি মেইল লিখতে পারতাম। আমি কমপ্লায়েন্স ম্যানেজারকে মেইল দিলাম যে স্যার অ্যাকচুয়ালি আমি এই কাজে আসছি, আমাকে তো এই কাজে দেয় না, আমি তো এখানে কাজ করতে চাচ্ছি না। তো উনি দেখা গেছে যে উইদিন 5 মিনিট সে আমার অফিসে আসলো। আসার পর অ্যাকচুয়ালি আমার যে ফ্যাক্টরির ওইখানে ম্যানেজার ছিল, সে আমাকে দিতে চাচ্ছে না, কারণ আমি খুব অল্প সময়ে আমি ভাষা প্লাস কাজ সবকিছু আমি করতে পারতেছি, এবং কি ওইখানে অ্যাকচুয়ালি এরকম একজন লোকের দরকার ছিল। সে চায় না যে আমি অন্য জায়গায় যাই। সে আমাকে বলতেছে তোমার কি প্রবলেম, তোমার থাকার প্রবলেম। আমি আসার পর আমাকে স্টাফ অ্যাকোমোডেশন দেয় নাই, মানে স্টাফ অ্যাকোমোডেশন দেওয়ার কথা ছিল, ওয়ার্কার্স এর সাথে থাকতে হয়েছে। তো দেখা গেছে যে বলে তোমার অ্যাকোমোডেশনের সমস্যা, স্যালারির সমস্যা, তোমার কি প্রবলেম, আমি তোমাকে সবকিছু অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু তুমি এইখানেই কাজ করো। এখন ওনার উপরে তো আমি কথা বলতে পারতেছি না যে স্যার আমি এখানে কাজ করতে চাচ্ছি না, এটা একটা প্রবলেম। তো উনি আমাকে অল দোজ মানে ফ্যাসিলিটিস উনি আমাকে দিছে, যেমন স্যার ওইখানে ভাষা শেখার জন্য, উনি শ্রীলঙ্কান, উনি এখনো আছে। তো দেখা গেছে যে উনি আমাকে ওনার ভাষা শেখানোর জন্য আরেকজনকে বলছে যে তোমার ওকে শেখাও, ও ভাষা জানলে আরো ভালো কাজ করতে পারবে। তো দেখা গেছে যে আমার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল, আমি শ্রীলঙ্কা স্যার হাই হ্যালো বলতে পারি, এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন ওদের সাথে কাজ করি না, তো অনেকটা ভুলে গেছি, তবে অনেকটুকু জানি আর কি, হাই হ্যালো বলতে পারি আর কি। তো দেখা গেছে যে যখন উনি আমাকে এরকম বললো, তা আমি ওনাকে ডাইরেক্ট বলতে পারলাম না। পরে আমাদের জিএম, এর মাঝে আমি আবার কি করলাম, 2 ঘন্টা আমি রিসেপশনে কাজ করতাম, বাকি আমাদের এখানে ওয়ার্কিং আওয়ার 11 আওয়ার্স, বাকি 9 ঘন্টা আমি অফিসে কাজ করলাম। আর এর মাঝে 11 আওয়ার্স ওয়ার্কিং আওয়ার কি শিডিউল? মানে মানে যেমন আমাদের দেশে 8 ঘন্টা, ওখানে 11 ঘন্টা?
অ্যাকচুয়ালি স্যার আমাদের জন্য যারা ফরেনার্স ওদের সবারই জন্য 11 ঘন্টা, আচ্ছা। কিন্তু ওকে। যারা এই দেশের লোক ওদের জন্য 8 ঘন্টা, ওরা 8 ঘন্টা ডিউটি করে। আর যারা ওকে। মেয়েরা আছে ওদের অ্যাকচুয়ালি স্যার ওভার টাইম আছে, তো ওদের এক্সট্রা স্যালারি দেয়, কিন্তু যারা এই যে স্টাফ লেভেলের আছে ওদের ওভার টাইম নাই, ওরা দেখা গেছে যে স্যালারি যা পায় ওরা এইভাবেই কাজ করে আর কি। পরে আমি ওকে। আমাদের যেহেতু রিসেপশনে কাজ করলাম, রিসেপশনে কাজ করলে তো সবার সাথে পরিচয় হয়, আমাদের কোম্পানির ওনার, জিএম, মানে আমাদের কোম্পানির সবার সাথেই তো, সবাইকে আমি চিনি তখন 3 মাস হওয়ার পর। পরে আমি কি করলাম, জিএম এর সাথে কথা বললাম, স্যার অ্যাকচুয়ালি তো আমি এই কাজে আসছি, আমি এখানে কাজ করতে চাই, স্যার আপনি একটু কথা বলেন। তো সেও কি করলো, সে ফ্যাক্টরি ম্যানেজারকেও বললো এবং কি এইচআর ম্যানেজারকে কল দিয়ে বললো তুমি তো ওকে এই কাজে নিয়ে আসছো, তাহলে ওকে দিচ্ছ না কেন। পরে আমি, আমার সামনেই বললো, তখন আমি ওদের ভাষাটা পারি না। পরে আমি কি করলাম, আমি ও কথা বলার পর আমাকে বললো কি, এইচআর এ ডাকলো, এইচআর ম্যানেজার, যে ম্যানেজার আমার ইন্টারভিউ নিছে, তো উনি আমাকে বলতেছে তুমি যদি কাজ করতে না চাও তুমি চলে যেতে পারো, তোমার এত টাকা দিতে হবে, দিয়া তুমি চলে যাও। পরে আমি বললাম স্যার আমি কাজ করতে পারবো না, আমি কিন্তু তা বলি নাই। আমাকে যদি একটা গার্মেন্টস একটা মেয়ে যতটুকু টার্গেট দেয়, আমাকে যদি বলা হয় যে এই কাজটা তুমি করো, হয়তো ফার্স্ট ডে আমি করতে পারবো না, কিন্তু আমি সেইটাও করতে পারবো, আমার মাঝে সেই কনফিডেন্স আছে। কাজ পারবো না আমি তা বলি নাই, বাট আমার কি কাজে আমি আসছি সেখানে আমাকে দেন, আমার তো কোনো প্রবলেম নাই যে আমি ওইখানে আমাকে 3 মাস দিতে বলছেন, আমি 3 মাস কাজ করছি, যে ট্রেনি হিসেবে 3 মাস আমাকে করতে হবে, আমি ওনাকে এরকম বললাম। তো ওনার সাথে স্যার আমার মোটামুটি একটা ফাইটিং, মানে কথার ফাইটিং এরকম আর কি একটা অবস্থা। পরে আমি বললাম আমি চলে যেতে এগ্রি, আমার কোনো সমস্যা নেই। পরে ওইখানে আর একটা কমপ্লায়েন্স ম্যানেজার ছিল, উনি আমাকে বললো যে মানে ওনারাই কথা বললো, তখন আমি ওদের ভাষা জানি না, যেহেতু ওনারা কি বলছে আমি জানি না। পরে ওনারা বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি একটা অ্যাপোলজি লেটার দাও, আর তুমি কোথায় কাজ করতে চাও এটা বলো। তো স্যার এখানে আমার একটা বান্ধবী ছিল, ও এখানে আগে থেকে এইচআর এ কাজ করতো, ও আমাকে বললো কি যে আমাদের কোম্পানির একটা কনস্ট্রাকশন সাইট আছে, ওইখানে লোক লাগবে, তুমি বলো যে ওইখানে কাজ করবো, ওইখানের যে ওনার উনি অনেক ভালো, ও আমাকে এই পরামর্শটা দিল। পরে আমি তখন ওই যেহেতু স্যার উনি আমাকে এভাবে রিকোয়েস্ট করছে কমপ্লায়েন্স ম্যানেজার যে অ্যাপোলজি লেটার দিতে, যাই ওনার সাথে এরকম বলছি, ইটস ফাইন, একটা অ্যাপোলজি লেটারই তো। পরে আমি একটা অ্যাপোলজি লেটার দেওয়ার পর আমাকে ওইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য পারলো। আর স্যার আমার আগে থেকেই আইটি সম্পর্কে, অ্যাকচুয়ালি স্যার আমার কম্পিউটার ছিল না যখন আমার বিজনেসের আগে, কিন্তু আমার আইটি সম্পর্কে নলেজ ছিল। মানে আমি তখন আমার 2007-এ যখন আমি এসএসসি পাস করি, তখন আমার বান্ধবীর ওর কম্পিউটার ছিল, তখন আমি স্যার ওইখানে প্র্যাকটিস করছি, আমার হাত প্র্যাকটিস করার জন্য। আমি স্যার 1 মিনিটে 70+ ওয়ার্ড লিখতে পারি এখন, আহ, ওকে। মানে এটা আমি পারি আর কি। তো দেখা গেছে যে তখন আমি আমার তখন থেকেই আমি শুধু কিবোর্ডে আমি প্র্যাকটিস করতাম, আমার হাত কিভাবে উইদাউট মানে নাচ দেখে কিভাবে আর কি করতে হয়, এটা আমার প্র্যাকটিস ছিল। তো আমাকে যখন ওদের ওইখানে ইন্টারভিউ দিতে দিল, আমি তো ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছি, প্লাস ওইখানে ওরা আমাকে নিয়ে নিছে। যখন আমি এখানে, যেহেতু স্যার আমার স্কিল ছিল, সো আমার মনে হয় যে কারো যদি স্কিল থাকে কোনো বিষয়ে, তার কখনো কাজের অভাব হয় না আর কি। পরে আর কি ওরা আমাকে ওইখানে আর কি সিলেক্ট করার পর ওইখানে আর কি কাজ করতে লাগলাম। পরে ওইখানে যাওয়ার পর আমি ওদের ভাষা জানতাম না, ওরা সবাই মালয়ালি, মানে মালয়ালামে কথা বলে এবং কি হিন্দি জানে, তা আমি হিন্দিও জানতাম না। তো ওইখানে আমার কয়েকটা, যেহেতু আমি নতুন কনস্ট্রাকশন সেক্টরে, অনেকগুলো জিনিস দেখতে হইতো, কি কাজ যেমন ছিল কনস্ট্রাকশন সেক্টরে আপনার? মানে কি অ্যাকচুয়ালি স্যার ধরনের কাজ তখন করতেন? দেখা গেছে যে আমি এরকম দেখতাম যে একটা প্রজেক্ট, যখন আমাদের নিউ প্রজেক্ট স্টার্ট হয়, এখন আমি এই কাজগুলো করি, বাট এখন দেখা গেছে আমার সাথে আরো লোক আছে, মানে আমি লিড দেই ওদের, কিন্তু তখন তো ওরকম ছিল না আর কি। তো কস্টিং, যেমন স্যার একটা কনস্ট্রাকশন সাইটে একটা প্রজেক্ট ওরা ড্রয়িং করার পর একটা বিল অফ ম্যাটেরিয়াল যেটাকে বলে, বিল অফ ম্যাটেরিয়াল বানানোর পর কস্ট বিওকিউ, তারপর দেখা গেছে ইনভয়েসিং, মানে অ্যাকাউন্ট রিলেটেড যেগুলো, পার্সেস রিলেটেড, স্টোর রিলেটেড, মানে এখন ওকে। আমি আমার টোটাল কনস্ট্রাকশনের যেগুলো কাজ আছে আই নো অল দ্য সেকশন, মানে আমি নিজে ইচ্ছেই শিখছি আর কি সবার কাজ আর কি। তো দেখা গেছে যে পরে আর কি ওইখানে যাওয়ার পর ওইখানে দেখা গেছে যে তখন আমি ওদের ভাষা শিখলাম। আমি ভুল বলতাম স্যার অ্যাকচুয়ালি, দেখা গেছে আমার এখনো যে ওদের মতো হয় তা না, কারণ সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়ালম, মানে ওদের প্রোনাউন্সিয়েশন। তো আমার ইংলিশও স্যার অ্যাকচুয়ালি বাংলাদেশের ইংলিশ, কিন্তু আমরা এখনো যদি বলা হয় যে স্কুল, মানে আমরা কিন্তু বলি স্কুলে যাবি না, এরকম বলি অ্যাকচুয়ালি, কিন্তু এসটা যে আমাদের প্রোনাউন্সিয়েশন এটা কিন্তু হয় না, মানে আমার ক্ষেত্রে আমি বলি বেশিরভাগ বাংলাদেশিদেরই হয় না। আর ওরা যেরকম বলে, ওরা আমাকে বলে এস বলতো, কি বলিস স্কাই, মানে আমাকে এই ওয়ার্ডটা বলানোর পর ওরা আমাকে হাসেই তো আর কি। তো দেখা গেছে স্যার আমি এগুলো শিখছি, তো দেখা গেছে ওদের ভাষা শিখছি, মালয়ালম, হিন্দি, তো আমি ওদের সাথে কমিউনিকেশন করতে পারি।